20 অক্টোবর 2011 লিবিয়ার সিরতে শহরের তপ্ত মরুভূমি, আকাশে ন্যাটোর যুদ্ধবিমান চক্কর দিচ্ছে আর মাটিতে ধুলো আর বারুদের কটু গন্ধ। চারিদিকে শুধু ধ্বংসলীলা। এই ধ্বংসস্তূপের মাঝেই শহরের এক প্রান্তে একটি নোংরা সুয়ারেজ পাইপের ভেতর লুকিয়ে ছিল এক বৃদ্ধ। তার অবস্থা তখন শোচনীয়। সারা শরীর রক্তে মাখামাখি, কাপড় ছিঁড়ে গেছে, চুল উস্কো খুস্কো। কিন্তু অবাক করা বিষয় হলো, মৃত্যুর এত কাছে দাঁড়িয়েও সেই মুহূর্তেও তার চোখে কোনো ভয় ছিল না। তার হাতে শক্ত করে ধরা ছিল একটি চকচকে সোনার পিস্তল। ইনি কোনো সাধারণ ভিখারি বা ভবঘুরে নয়, ইনি ছিলেন কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফি। সেই গদ্দাফি যিনি একদিন দাপটের সাথে ইউনাইটেড নেশনের মঞ্চে দাঁড়িয়ে আমেরিকাকে শয়তান বলেছিলেন এবং জাতিসংঘের সংবিধান সবার সামনে ছিঁড়ে ফেলেছিলেন, যাকে বাগে আনা কোনো সুপার পাওয়ারের পক্ষেও সম্ভব ছিল না। এমনকি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান রাগে তাকে ম্যাড ডগ অব মিডল ইস্ট, মানে মধ্যপ্রাচ্যের পাগল কুকুর বলে আখ্যায়িত করেছিল। 42 বছর ধরে তিনি লিবিয়ার দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন, যার ইশারা ছাড়া লিবিয়ার গাছের পাতা নড়ত না। আজ তাকে ইঁদুরের মতো লুকিয়ে থাকতে হচ্ছে ড্রেনের পাইপে। যিনি আজীবন পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, যিনি নিজের দেশের মানুষকে বিনামূল্যে ঘর, সস্তা পেট্রোল প্রোভাইড করেছিলেন, আজ তাকেই তার নিজের দেশের মানুষ ধাওয়া করছে। কিন্তু প্রশ্ন হলো, কেন? গদ্দাফি আসলে কে ছিলেন? একজন মহান বিপ্লবী নায়ক নাকি একজন নিষ্ঠুর এক নায়ক? চলুন ইতিহাসের পাতা থেকে সেই রক্তমাখা অধ্যায়গুলো উল্টে দেখা যাক। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ডিটেলে আলোচনা করব, তাই সাথে থাকুন। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। এই ধরনের ভিডিওগুলো বানাতে আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, অনেক রিসার্চ ওয়ার্ক করতে হয়। তাই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই অবিশ্বাস্য গল্পের শুরু হয় 1942 সালে লিবিয়ার সিরতে শহরের কাছে এক যাযাবর বেদুইন পরিবারে। ছাগলের চামড়া দিয়ে তৈরি মরুভূমির বুকে এক অসাধারণ তাঁবুতে জন্ম হয়েছিল মুয়াম্মার গাদ্দাফির। ছোটবেলায় তার জীবন কোনো রাজপুত্রের মতো ছিল না। তিনি ছিলেন মরুভূমির সন্তান। রুক্ষ প্রকৃতি তাকে ছোট থেকে শক্তপোক্ত করে গড়ে তুলেছিল। বালির ঝড়ের মধ্যে তিনি ছিলেন একজন অসাধারণ রাখাল, যিনি উট আর ভেড়া চড়াতেন। কিন্তু তার নিরক্ষর বাবা মা চাইতেন তাদের ছেলে শুধু পশুপালন না করে শিক্ষিত হোক। তাই নিজেদের সম্বলটুকু দিয়ে তাকে পাঠানো হলো মাদ্রাসায়। সেখানেই সেই মাদ্রাসার 4 দেওয়ালে গদ্দাফির মনে প্রথম বিদ্রোহের বীজ বোনা হয়। সেই সময় আরব বিশ্বে এক বিশাল নাম, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের। রেডিওতে নাসেরের জ্বালাময়ী ভাষণ শুনে কিশোর গদ্দাফির রক্ত গরম হয়ে উঠত। নাসের আরব ঐক্যের ডাক এবং পশ্চিমাদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান গদ্দাফিকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি ভাবতেন, মিশর যদি পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তবে আমার লিবিয়া কেন পারবে না? সেই সময় লিবিয়ায় রাজতন্ত্র ছিল, ক্ষমতায় ছিলেন রাজা ইদ্রিস। 1950-এর দশকে লিবিয়ার মাটির নিচে তেলের বিশাল খনি আবিষ্কৃত হওয়ার পর দেশটি ধনী হতে শুরু করেছিল ঠিকই, কিন্তু সেই সম্পদের পুরো ফায়দা লুটছিল আমেরিকা এবং ইউরোপের কোম্পানিগুলো। রাজা ইদ্রিস ছিলেন অনেকটা তাদের হাতের পুতুল। তেলের লাভের সিংহভাগ চলে যেত বিদেশি কোম্পানিগুলোর পকেটে, আর দেশের সাধারণ মানুষ মরুভূমির বালিতেই পড়ে থাকত। তরুণ গদ্দাফি সেনাবাহিনীতে যোগ দিলেন, কিন্তু তার লক্ষ্য শুধু সৈনিক হওয়া ছিল না। তিনি ভেতরে ভেতরে একদল সমমনা তরুণ অফিসারকে নিয়ে অত্যন্ত গোপনে তৈরি করলেন ফ্রি ইউনিটিস অফিসার্স মুভমেন্ট। তাদের লক্ষ্য ছিল একটাই, রাজতন্ত্রের পতন এবং দেশ বাঁচানো। সুযোগ এলো 1 সেপ্টেম্বর 1969 সাল। রাজা ইদ্রিস চিকিৎসার জন্য তুরস্কে ছিলেন। এই সুযোগটিকেই কাজে লাগালেন মাত্র 27 বছর বয়সী ক্যাপ্টেন গাদ্দাফি। তিনি এবং তার সঙ্গীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং কোনো রক্তপাত ছাড়াই রাজধানী ত্রিপোলির গুরুত্বপূর্ণ সব জায়গা দখল করে নিলেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই বিশাল বিপ্লবে একটি গুলিও খরচ হয়নি, এক ফোঁটা রক্তও ঝরেনি। ভোরের আলো ফোটার আগেই লিবিয়ার ইতিহাস বদলে গেল। রেডিওতে ভেসে এলো গদ্দাফির গম্ভীর কণ্ঠস্বর, লিবিয়া এখন মুক্ত, এখানে আর কোনো রাজা নেই, আমরা স্বাধীন।
ক্ষমতায় এসে গদ্দাফি এমন কিছু বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন যা তাকে রাতারাতি জনগণের হিরো বানিয়ে দিল। তিনি বিদেশি তেল কোম্পানিগুলোকে ডেকে সোজা আলটিমেটাম দিলেন। বললেন, লিবিয়ার তেলের লাভ লিবিয়ার মানুষকেই দিতে হবে, নইলে কাল থেকে তেল উৎপাদন বন্ধ। আর এই হুমকিতে কাজ হলো। লিবিয়া তার তেলের লাভ্যাংশের এক বিশাল অংশ নিজেদের পকেটে পুরল। সেই টাকায় গদ্দাফি লিবিয়ার ভোল পাল্টে দিলেন। তিনি চাইলেন লিবিয়াকে সবচেয়ে আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে। শিক্ষা, চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো। কোনো লিবিয়ান নাগরিক বিদেশে চিকিৎসা করার জন্য গেলে সরকার তার সব খরচ বহন করত। মরুভূমির বুকে নদী তৈরি করা হলো, যা গ্রেট ম্যানমেড রিভার বা বিশ্বের অষ্টম আশ্চর্য নামে পরিচিত। দক্ষিণ লিবিয়ার মাটির গভীর থেকে জল তুলে বিশাল পাইপলাইনের মাধ্যমে সাহারা মরুভূমিকে শস্য খেতে পরিণত করলেন। বিদ্যুতের বিল ছিল না, কৃষকদের বিনামূল্যে জমি, ট্রাক্টর আর বীজ দেওয়া হতো। নবদম্পতিদের ঘর সাজানোর জন্য সরকারের তরফ থেকে $50,000 দেওয়া হতো, যাতে তারা নতুন জীবন শুরু করতে পারে। দেখতে দেখতে লিবিয়া হয়ে উঠল আফ্রিকার অন্যতম ধনী এবং সচ্ছল দেশ। মানুষ তখন গদ্দাফিকে চোখের মণি করে রেখেছিল, কিন্তু মুদ্রার উল্টোপিঠও ছিল, যা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। গদ্দাফি নিজেকে নিছক প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বলতেন না, তিনি নিজেকে বলতেন ব্রাদার লিডার বা গাইড অব দ্য রেভলিউশন। তার স্টাইল ছিল অদ্ভুত এবং সিনেমার মতো। কখনো পরতেন রং বেরঙের আফ্রিকান জব্বা, কখনো জাঁকজমকপূর্ণ সেনা পোশাক, চোখে থাকতো কালো চশমা। বিদেশে গেলে 5 স্টার হোটেলের বদলে হোটেলের বাগানে নিজের বিশাল বেদুইন তাঁবু খাটিয়ে সেখানেই থাকতেন। সাথে নিতেন নিজের পোষা উট। তার নিরাপত্তা রক্ষী কোনো পুরুষ ছিল না, তাকে ঘিরে থাকতো 40 জন সুন্দরী নারীর একটি বিশেষ দল, যাদের নাম ছিল দ্য আমাজনিয়ান গার্ড। এরা প্রত্যেকেই ছিল মার্শাল আর্টে দক্ষ এবং গদ্দাফির জন্য জীবন দিতে প্রস্তুত। তিনি বলতেন নারীরা পুরুষদের চেয়ে বেশি বিশ্বস্ত হয়। তিনি লিখেছিলেন গ্রিন বুক, যেখানে তিনি গণতন্ত্রের নিজস্ব ব্যাখ্যা দিয়েছিলেন। কিন্তু বাস্তবে লিবিয়ায় তার কথার বাইরে কেউ টু শব্দটি করতে পারত না। ভিন্ন মতের কোনো জায়গা ছিল না। কেউ তার বিরুদ্ধে কথা বললে সোজা কুখ্যাত আবু সেলিম জেলখানা বা মৃত্যুদণ্ড। গদ্দাফি শুধু লিবিয়া নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তিনি চাইতেন পুরো আরব এবং আফ্রিকা বিশ্বকে নেতৃত্ব দিতে। তিনি ঘোষণা করলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যারা আমেরিকা এবং ব্রিটেনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়বে তারা গদ্দাফির বন্ধু। তিনি প্যালেস্টাইন মুক্তি সংস্থা, নেলসন ম্যান্ডেলার দক্ষিণ আফ্রিকা, এমনকি আয়ারল্যান্ডের বিদ্রোহী গোষ্ঠী আইরিশ রিপাবলিকান আর্মি, তাদেরকেও গোপনে কোটি কোটি টাকা এবং অস্ত্র দিয়ে সাহায্য করতে শুরু করলেন। এর ফলে পশ্চিমা বিশ্বের চোখে তিনি হয়ে উঠলেন 1 নম্বর শত্রু। 1986 সালে জার্মানির বার্লিনে এক ডিস্কোতে বোমা হামলার অভিযোগে আমেরিকা লিবিয়ায় ভয়াবহ বিমান হামলা চালায়। সেই হামলায় গদ্দাফি অলৌকিকভাবে বেঁচে গেলেও দাবি করা হয় তার দত্তক নেওয়া ছোট মেয়েটি মারা যায়। কিন্তু গদ্দাফি দমে যাননি। এর বদলা হিসেবে 1988 সালে স্কটল্যান্ডের লকারবির আকাশে প্যান এম ফ্লাইট 103 বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় 270 জন নিরীহ মানুষ মারা যায়, যার দায় চাপানো হয় লিবিয়ার গোয়েন্দাদের উপর। ফলস্বরূপ সারা পৃথিবী লিবিয়াকে বয়কট করে। কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি হয়। বছরের পর বছর একঘরে হয়ে থাকার পর 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেনের করুণ পতন দেখে গদ্দাফি কিছুটা ভয় পেয়ে যান। তিনি বুঝলেন আমেরিকার সাথে টক্কর নিয়ে টেকা যাবে না। তিনি ভোল পাল্টালেন, পশ্চিমাদের সাথে সমঝোতায় আসেন, নিজের পারমাণবিক কর্মসূচি বন্ধ করেন এবং লকারবি হামলার ক্ষতিপূরণ দেন। এতে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। যে পশ্চিমা নেতারা তাকে ঘৃণা করতেন তারাই লিবিয়ায় এসে তার সাথে তাঁবুতে বসে হাত মেলাতে শুরু করলেন। কিন্তু তলে তলে লিবিয়ার মানুষের ক্ষোভ জমছিল। দীর্ঘ 42 বছরের শাসনে মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল। যুব সমাজ বেকারত্বে ডুবছিল আর দুর্নীতির পোকা সমাজকে খেয়ে ফেলছিল। 2011 সাল আরব বসন্তের আগুন ছড়িয়ে পড়ল পুরো মধ্যপ্রাচ্যে। তিউনেশিয়া আর মিশরের সরকার পতনের পর লিবিয়ার বেনগাজি শহরেও মানুষ রাস্তায় নেমে এলো। 15 ফেব্রুয়ারি মানবাধিকার কর্মী ফাতি তারবেলের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দাবানলে রূপ নেয়। এই জায়গায় অন্য শাসকরা হলে হয়তো ভয় পেতেন,
কিন্তু গদ্দাফি ছিলেন অন্য ধাতের। তিনি টিভিতে এসে হুঙ্কার দিলেন, আন্দোলনকারীদের ইঁদুর আর তেলাপোকা বলে গালি দিলেন। তার সেই বিখ্যাত ভাষণ নিশ্চয়ই আপনাদের মনে আছে, জেঙ্গা জেঙ্গা, অর্থাৎ আমি লিবিয়ার প্রতিটি ঘরে, প্রতিটি গলি, প্রতিটি রাস্তা খুঁজে খুঁজে বিদ্রোহীদের শেষ করব। তিনি নিজের দেশের মানুষের উপর বিমান হামলা চালানোর নির্দেশ দিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। জাতিসংঘ হস্তক্ষেপ করে। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী লিবিয়ার সাধারণ মানুষকে বাঁচানোর অজুহাতে আকাশপথে হামলা শুরু করে। গদ্দাফির শক্তিশালী সেনাবাহিনী ন্যাটোর বোমার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলি দখল করে নেন। গদ্দাফি তার রাজপ্রাসাদ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর 20 অক্টোবর 2011 ক্ষমতাচ্যুত গদ্দাফি শেষ আশ্রয় নেন তার জন্মস্থল সিরতে শহরে। তিনি চেয়েছিলেন মরুভূমির পথ ধরে পালিয়ে যেতে। সকালে ফজরের নামাজের পর তার কনভয় রওনা দিল, কিন্তু আকাশের শকুনের চোখ এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। ন্যাটো ড্রোন হামলায় তার কনভয় ধ্বংস হয়ে যায়। আহত গদ্দাফি প্রাণ বাঁচাতে রাস্তার পাশে সেই সুয়ারেজ পাইপে আশ্রয় নেয়, কিন্তু বিধিবাম বিদ্রোহীরা তাকে খুঁজে পায়। তাকে পাইপ থেকে টেনে হিচড়ে বের করা হয়। যে মানুষটা 42 বছর ধরে লিবিয়া শাসন করেছে, যার আঙুলের ইশারায় মন্ত্রীদের জীবন মরণ নির্ধারিত হতো, তাকে আজ রাস্তায় ধুলোয় গড়াগড়ি খেতে হচ্ছে। উত্তেজিত জনতা তাকে কিল ঘুষি মারছে, তাকে খুঁচিয়ে খুঁচিয়ে অপমান করছে। গদ্দাফি তখন বিড়বিড় করে বলছিলেন, তোমরা এটা কি করছো? হারাম, এটা হারাম। আমি তোমাদের বাবা, আমি তোমাদের জন্য কি করিনি? কিন্তু রাগে অন্ধ জনতা সেদিন কিছু শুনতে চায়নি। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একটা গুলি, আর সব শেষ। লিবিয়ার লৌহ মানব, ব্রাদার লিডার মুয়াম্মার আল গদ্দাফি ধুলোয় লুটিয়ে পড়লেন। তার রক্তাক্ত দেহের ছবি মুহূর্তের মধ্যে সারা বিশ্বের টিভির পর্দায় ভেসে উঠল। গদ্দাফির মৃত্যুর মধ্য দিয়ে একটি যুগের অবসান ঘটে। পশ্চিমারা ভেবেছিল গদ্দাফি গেলেই লিবিয়ায় গণতন্ত্র আসবে, শান্তি আসবে, কিন্তু তা কি হয়েছে? গদ্দাফির পতনের পর আজ 1 যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। লিবিয়া আজ খণ্ড বিখণ্ড। দেশটি বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়েছে। সেখানে আজ গণতন্ত্র নেই, আছে গৃহযুদ্ধ, আছে খোলা বাজারে মানুষ কেনাবেচার দাসপ্রথা। লিবিয়ার যে পেট্রোল একদিন নাগরিকদের জন্য জলের চেয়ে সস্তা ছিল, আজ সেই পেট্রোলের জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে মারামারি করছে। আজ লিবিয়ার অনেক মানুষ দীর্ঘশ্বাস ফেলে বলছেন, গদ্দাফি কঠোর ছিলেন ঠিকই, কিন্তু তার সময়ে অন্তত পেটে ভাত ছিল, মাথায় ছাদ ছিল এবং রাতে শান্তিতে ঘুমোতে যেতাম। বন্ধুরা, ইতিহাস বড়ই অদ্ভুত। এটি বিজয়ীদের হাতে লেখা হয়, কিন্তু বন্ধুরা প্রশ্নটা কিন্তু থেকেই যায়, গদ্দাফি কি সত্যিই একজন খলনায়ক ছিলেন, নাকি তিনি ছিলেন এমন এক দেশপ্রেমিক যিনি পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলতেন বলেই তাকে সরিয়ে দেওয়া হলো? তিনি কি নায়ক নাকি এক নায়ক? এই বিচারের ভার আপনাদের উপর রইল। আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।